আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রাউজায়ে জাবিদা ঐশী। ভয়াবহ এক ভূমিকম্পের মুখোমুখি চীন। চলতি সপ্তাহেই তিব্বত অঞ্চলে 7.1 মাত্রার কম্পনে ধসে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি, প্রাণ গেছে বহু মানুষের। ভূমিকম্পের পরপরই উদ্ধার কাজে তৎপরতা বাড়াতে নির্দেশ দেন প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘ এই উদ্ধার অভিযানে অংশ নেন হাজারো উদ্ধারকর্মী। মঙ্গলবারের আঘাত হানা 7.1 মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তিব্বত। উদ্ধারে এখনও চলছে অভিযান, তবে সময় যত যাচ্ছে ফুরিয়ে আসছে জীবিত উদ্ধারের আশা। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষগুলোর বেঁচে থাকার আশঙ্কা ক্ষীণ। এখনও আতঙ্ক কাটেনি অঞ্চলটিতে। শক্তিশালী আফটারশক, তুষারপাত বা অন্যান্য দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা। অতিরিক্ত শীতের কারণে উদ্ধারকর্মীরাও পড়েছেন চ্যালেঞ্জের মুখে। পাহাড়ি এলাকায় সময় মতো পৌঁছতেও বেগ পেতে হচ্ছে তাদের। এর মাঝেই জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। এ পর্যন্ত 4 শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করেছেন তারা। পুনর্বাসন হয়েছে 30,000-এর বেশি মানুষের। ক্ষতিগ্রস্ত এলাকায় 20,000-এর বেশি তাঁবু, শীতের কাপড়, খাবার, কম্বল সহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। প্রাথমিক জরিপ মতে 7.1 মাত্রার ভূমিকম্পে শিগাচ্ছি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে 3,500-এর বেশি ঘরবাড়ি। মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত, চীন, বাংলাদেশ ও ভারতের কিছু অংশ। ভূমিকম্পে নেপালেও আহত হয়েছেন 13 জন। ভূমিকম্পের পর 5 শতাধিক আফটারশকে কেঁপেছে তিব্বতের বিভিন্ন এলাকা। 2025 সালে স্নাতকদের কর্মসংস্থান নিয়ে উঠে পড়ে লেগেছে চীনের প্রশাসন। এই সংক্রান্ত পরিষেবাগুলোকে বাড়িয়েছে দেশটি। নতুন বছরকে ঘিরে বিভিন্ন নীতিমালাও নিয়েছে দেশটি। তাই দেশের সর্বত্র কর্মসংস্থান বৃদ্ধি নীতি বাস্তবায়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় কমিউনিস্ট ইউথ লীগ সংগঠনগুলো একই সঙ্গে সহযোগিতামূলক কাজ করছে। 2025 সালে প্রায় 1,22,20,000 তরুণ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে চাকরির বাজারে প্রবেশ করবে বলে আশা করছে চীন। ফলে চলতি বছর গ্র্যাজুয়েটদের জন্য পরিষেবাগুলো বাড়িয়েছে দেশটি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন নীতি উদ্যোগ এবং উদ্ভাবনীর মাধ্যমে তাদের কর্মসংস্থান পূরণ করার প্রচেষ্টা জোরদার করছে চীন। উৎপাদন, পরিবেশ সুরক্ষা এবং গ্রামীণ পুনরুজ্জীবন সহ বিভিন্ন ক্ষেত্রে অনলাইন এবং ব্যক্তি পর্যায়ে চাকরির মেলার আয়োজন করতে চীন জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সহযোগিতা করছে জাতীয় কলেজ শিক্ষার্থী নিয়োগ সেবা প্ল্যাটফর্ম এবং 24365 ক্যাম্পাস রিক্রুটমেন্ট সেবা। স্নাতকদের জন্য গত বছরের ডিসেম্বর থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এই ইভেন্টগুলো করা হয়েছে একটি স্থায়ী কাজের সুযোগ প্রদানের জন্য। তরুণদের আগ্রহকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ শিক্ষা বিভাগের উপপরিচালক। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রশাসনিক ও নীতি নির্ধারণ সংক্রান্ত পদে আগ্রহ দেখাচ্ছে বেশি। এ তালিকায় আছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, সেনাবাহিনী এবং তৃণমূল পর্যায়ের উন্নয়ন প্রকল্প। তাদের নিয়োগের সময়সূচি এবং অগ্রাধিকারগুলো সঠিকভাবে সাজানো গুরুত্বপূর্ণ এবং যতটা সম্ভব নীতিভিত্তিক পদে নিয়োগ করা আমাদের দায়িত্ব। নিয়োগের প্রচেষ্টা ছাড়াও বেইজিং, কুইচো এবং হনানের স্থানীয় কর্তৃপক্ষ কর্মসংস্থান বাড়াতে নির্দিষ্ট কিছু নীতিমালাও তৈরি করেছে, যেখানে আছে যোগ্য তরুণ প্রার্থীদের নিয়োগকর্তাদের জন্য এককালীন ভর্তুকি দেওয়া, আরও প্রশাসনিক ও নীতি নির্ধারণী ভিত্তিক পদ তৈরি করা এবং শিক্ষার্থীদের ব্যবসা শুরু করতে সহায়তা করা।
পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের ফুচৌতে মিনচিয়াং বিশ্ববিদ্যালয়ে একটি স্নাতক কর্মসংস্থান পরিষেবা স্টেশন চালু হয়েছে। বর্তমানে ফুচৌতে ২৪টি স্থানীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ এই ধরনের ২৪টি পরিষেবা স্টেশন স্থাপন করেছে। এদিকে হনান প্রদেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের ক্যাম্পাসে যুব প্রতিভার বাজারও স্থাপন করেছে, যেখানে স্নাতকদের সঙ্গে নিয়োগকর্তা এবং কর্মসংস্থান নীতি সম্পর্কে জানার সুযোগ এবং উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোতে প্রবেশ করার একটি প্ল্যাটফর্ম থাকবে। এরই মধ্যে স্থানীয় কমিউনিস্ট ইউথ লীগ সংগঠন এবং সরকারি আবাসন বিভাগগুলো অন্যান্য শহরে চাকরির সন্ধানকারী স্নাতকদের জন্য বিনামূল্যে বাসস্থান পরিষেবাও অব্যাহত রেখেছে। শেনচেনে মিউনিসিপ্যাল কমিশন অফ হাউজিং এবং কমিউনিস্ট ইউথ লীগ শাখা চাকরিদাতাদের সঙ্গে সাক্ষাতের জন্য যারা গ্রাম থেকে শহরে আসছেন তাদের বিনামূল্যে থাকার জন্য ১০,০০০ আবাসন ইউনিট প্রস্তাব করেছে। এসব ইউনিটে নভেম্বর ২০২৪ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত স্নাতক পাস চাকরি প্রার্থীরা ৭ দিন পর্যন্ত বিনামূল্যে বাস করতে পারে। একই ধরনের যুব স্টেশন সাংহাইতেও স্থাপন করা হয়েছে, যেগুলো প্রথমবারের মতো শিক্ষার্থীদের বিনামূল্যে অস্থায়ী আবাসন এবং ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সুযোগ দিচ্ছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে পানির সমস্যার সমাধানে চীন এগিয়ে আসতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এর মাধ্যমে এই অঞ্চলে কৃষিভিত্তিক বহুমুখীকরণ ও শিল্প উন্নয়ন ঘটানো সম্ভব বলেও মনে করেন তিনি। সম্প্রতি বেইজিংয়ে সিএমজি বাংলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আমাদের অবকাঠামোগত উন্নয়ন থেকে আমাদের সম্পর্ককে নিয়ে যেতে হবে শিল্পায়নের সম্পর্ক, কারণ বাংলাদেশের কর্মসংস্থান দরকার। চীন তার যে শ্রম ঘন শিল্প আছে সেগুলো বাংলাদেশে স্থাপন করতে পারে। ইতিমধ্যেই চীন এর অনেক ব্যবসায়ী বা শিল্পপতি বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান খুলছেন। তাহলে চীনের যে উন্নয়ন ঘটেছে গ্রাম এবং শহরের যে দূরত্ব ছিল সেগুলোকে ঘুচিয়ে ফেলেছে, আধুনিকীকরণ করা হচ্ছে চীনে। সেটা হয়েছে কর্মসংস্থানের মাধ্যমে। চীন বাংলাদেশে এগিয়ে আসতে পারে যে পানির যে সমস্যা হচ্ছে সেই পানির সমস্যার ক্ষেত্রে একটা বহুমাত্রিক বহুধাভিত্তিক জল পানির একটা প্রকল্প করতে পারে, বিশেষ করে বাংলাদেশের উত্তরবঙ্গে। তখন দেখা যাবে কি কৃষি এবং কৃষির বহুমুখী গঠন ঘটবে এবং কৃষিজাত পণ্যের মাধ্যমে শিল্পায়ন ঘটবে। অনেক কৃষিপণ্য কিন্তু চীন আমদানি করে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশও কিন্তু তার রপ্তানি বাড়াতে পারবে। যেটা চীন বাংলাদেশকে যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে সেটা কিন্তু বাস্তবায়িত হতে পারে যদি চীন বাংলাদেশে শিল্পায়ন করে, এবং সেই শিল্পায়ন কিন্তু শিল্পপণ্য চীনে রপ্তানি করা যেতে পারে এবং চীনের ভোক্তাদের কাছে সেটা কম দামে পৌঁছাতে পারে যদি সমৃদ্ধির শান্তির বঙ্গোপসাগর তৈরি করতে পারে। এখানে যদি চীন, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, কোরিয়া এবং আসিয়ান রাষ্ট্রগুলো বে অফ বেঙ্গলের সবাই মিলে উন্নয়নে অংশীদারিত্ব গ্রহণ করতে পারে, তাহলে একটা অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধশালী প্রগতিময় শান্তিকামী বঙ্গোপসাগর হতে পারে। চীনের গ্রামীণ স্বাস্থ্য সেবায় সহযোগিতা করছে 5G ক্লাউড ক্লিনিক। বিশেষজ্ঞরা বলছেন শহর ও গ্রামীণ বিভাজন দূর এবং স্বাস্থ্যসেবা খাতে ডিজিটাল সমতার সম্ভাবনা দেখাচ্ছে এই প্রযুক্তি। চীনের প্রত্যন্ত গ্রামের স্বাস্থ্যসেবার বাধা দূরে সাহায্য করেছে স্বাস্থ্য চিকিৎসা প্রযুক্তি। প্রত্যন্ত গ্রামগুলোকে শহরের প্রধান হাসপাতালের সাথে যুক্ত করেছে 5G সক্ষম স্বাস্থ্য ক্লিনিকগুলো। ফলে এখন সপ্তাহে 7 দিন 24 ঘণ্টায় চিকিৎসা পরিষেবা উপভোগ করছেন মানুষ। দক্ষিণ পশ্চিম চীনের কুইচো প্রদেশের চুংফাই গ্রাম ক্লিনিকের একমাত্র ডাক্তার লি চিয়াহুই দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন এমন শতাধিক রোগীর স্বাস্থ্যসেবার দায়িত্বে ছিলেন তিনি। আগে সেখানে পরিবহন ব্যবস্থা ভালো না থাকায় বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখা তার জন্য চ্যালেঞ্জিং ছিল বলে জানান লি।
যেহেতু আজকাল পরিবহন ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে, আমরা গ্রামে গিয়ে তাদের পরীক্ষা করি, তাদের রক্তচাপ ঠিক আছে কিনা দেখি এবং দেখি তারা প্রতি 3 মাসে তাদের ওষুধ খাচ্ছে কিনা। কিন্তু আগে কোনো গাড়ি ছিল না, কোনো গণপরিবহন ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। এই চিকিৎসক বলছেন, উচ্চমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে যথেষ্ট বাধার মুখে পড়তে হয় গ্রামীণ জনগোষ্ঠীকে। কারণ প্রাপ্তবয়স্ক অনেক তরুণ কাজের জন্য শহরে চলে যাওয়ায় গ্রামে কমে গেছে বয়স্ক এবং শিশুদের দেখভালের লোক। আমি যখন গ্রামে যাই, গুরুতর অসুস্থ রোগীদের সাথে দেখা করি, আমার মনে হয় তখন আমি তাদের ঠিকমতো সাহায্য করতে পারছি না। তখন আমার খুব খারাপ লাগে, লজ্জাবোধ করি। তবে চীনের প্রধান শহরগুলোতে অত্যাধুনিক চিকিৎসা সুবিধায় পূর্ণ থাকলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবায় এখনও উল্লেখযোগ্য বৈষম্য রয়েছে বলে মনে করেন এই কর্মকর্তা। চীনের কিছু জায়গায় বিশ্বমানের ইউনিট হাসপাতাল রয়েছে, কিন্তু গ্রামীণ এলাকায়, এমনকি আধা গ্রামীণ এলাকায়ও কম উন্নত স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে। এমন বাস্তবতায় 5G প্রযুক্তি প্রবর্তন গ্রামীণ বাসিন্দাদের জন্য নতুন আশা জাগিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমানে লির গ্রাম ক্লিনিক চালু করেছে এআই চালিত একটি পরামর্শ প্ল্যাটফর্ম। সিস্টেমটিতে ডাক্তারদের জন্য ইনপুট করা হয় রোগীর তথ্য, যা ডায়াগনস্টিক রিপোর্ট তৈরিতে কাজে লাগে। এই ডিজিটাল রূপান্তরটি আরও সমন্বিত এবং সহযোগিতামূলক চিকিৎসা পরিবেশ তৈরি করেছে, যা গ্রামীণ স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সেবা দেওয়ার ব্যাপারকে সহজ করে দিয়েছে। চায়না সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক এক্সচেঞ্জের চিফ রিসার্চ ফেলো সমাজে গ্রামীণ স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রামীণ অঞ্চল এবং দরিদ্রদের জন্য স্বাস্থ্য পরিষেবা এবং বয়স্কদের যত্ন পরিষেবা সাধারণ সমৃদ্ধি অর্জনের চাবিকাঠি। এদিকে লংলি কাউন্টিতে এখন পর্যন্ত ডিজিটাল সাংস্কৃতিক চিকিৎসা পরিষেবা ব্যবস্থা চালুর মাধ্যমে ৮৩টি গ্রাম ক্লিনিক এবং ৩টি কাউন্টি হাসপাতালকে সম্প্রসারিত করা হয়েছে। ফলে উপকৃত হচ্ছেন লাখের বেশি মানুষ। চিকিৎসায় অগ্রগতির যুগে আরও এক ধাপ এগিয়ে চীন। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে এক চিকিৎসা সরঞ্জাম, যা দিয়ে খুব সহজে মানবদেহে বিভিন্ন পলিপ শনাক্ত করতে পারেন চিকিৎসকরা। এর ফলে অনেকাংশে কমে আসে ক্যান্সারের ঝুঁকি। ব্যতিক্রমী এই পরিষেবা সামনে এনেছে চীনা টেক জায়ান্ট টেনসেন্ট গ্রুপ। প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনে বরাবরই চমক জাগায় চীন। এবার চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। সম্প্রতি চীনে এআই দিয়ে তৈরি করা হয়েছে এক চিকিৎসা সরঞ্জাম, যা দিয়ে খুব সহজে মানবদেহে বিভিন্ন পলিপ শনাক্ত করতে পারেন চিকিৎসকরা। এর ফলে অনেকাংশে কমে আসে ক্যান্সারের ঝুঁকি। ব্যতিক্রমী এই পরিষেবার সামনে এনেছে চীনা টেক জায়ান্ট টেনসেন্ট গ্রুপ। বৃহত্তর জনগোষ্ঠীর রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা সহজলভ্য করতেই এআই দিয়ে চিকিৎসা সরঞ্জাম তৈরি করা হয়েছে। এআই একটি সতর্কতা ব্যবহার করে নিবিড়ভাবে দেখাচ্ছে, এদিকে একটি সতর্কতামূলক শব্দও বাজাচ্ছে। ডান দিকের স্ক্রিনটি খুব ছোট একটি পলিপ দেখাচ্ছে। যেসব রোগ নির্ণয়ে মানুষের কিছু সীমাবদ্ধতা আছে, এআই দ্বারা তা খুব একটা সমস্যা না, সহজেই রোগ নির্ণয় করা যাচ্ছে। এ ধরনের চিকিৎসা সরঞ্জাম চিকিৎসকদের প্রতিস্থাপন নয়, বরং তাদের রোগ নির্ণয়ে নির্ভুলতার পরিমাণ বৃদ্ধি করবে। এই প্রযুক্তিতে দ্রুত রোগ নির্ণয় করা যায়, যার ফলে কেবলমাত্র মানুষ সমাধান করতে পারে এমন জটিল বিষয়গুলোর প্রতি মনোনিবেশ করতে পারবেন চিকিৎসকরা। এআই আমাদের চিকিৎসকদের দারুণভাবে সহায়তা করছে, অভিজ্ঞ চিকিৎসক হতে সাহায্য করছে। আমরা এটি শেখার জন্য বিশেষ একটি অ্যালগরিদম তৈরি করছি, যার মাধ্যমে আমরা আরও স্মার্টলি সেবা দিতে পারছি। তুলনামূলক তুচ্ছ কাজগুলো এআই দ্বারা খুব সহজে ও দ্রুত করা যেতে পারে। চিকিৎসকদের প্রত্যাশা, নতুন এই চিকিৎসা প্রযুক্তি আগামীতে চীনের পাশাপাশি বিশ্বজুড়ে ব্যাপক আকার ধারণ করবে। আর কদিন পরেই চীনে উদযাপিত হবে বসন্ত উৎসব বা চীনা নববর্ষ। এছাড়া ফেব্রুয়ারির 14 থেকে 22 তারিখেও দেশটিতে থাকবে চোখ ধাঁধানো সব উদযাপনের ব্যবস্থা।
সব মিলিয়ে মোটামুটি 40 দিন দেশটির বাসিন্দাদের ব্যস্ততা থাকবে নানা উৎসবকে ঘিরে। আর এই সময়কালে হিমশিম খাচ্ছে যোগাযোগ খাত। শুধু রেলওয়ে খাতেই অন্তত 51 কোটি যাত্রী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীনা সংস্কৃতিতে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন করা হয় চীনা নববর্ষ, বসন্ত উৎসব বা চান্দ্র নববর্ষ নামেও যা পরিচিত। চীনা ক্যালেন্ডারের উপর ভিত্তি করে প্রতি বছর এটি ভিন্ন ভিন্ন তারিখে পড়ে। আসন্ন চীনা নববর্ষ 29 জানুয়ারি 2025-এ পড়েছে। 28 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত 8 দিনের সরকারি ছুটি থাকবে এই উৎসব ঘিরে। এছাড়া ফেব্রুয়ারিতে 14 থেকে 22 তারিখেও দেশটিতে থাকবে চোখ ধাঁধানো সব উদযাপনের ব্যবস্থা। সব মিলে মোটামুটি 40 দিন দেশটির বাসিন্দাদের ব্যস্ততা থাকবে নানা উৎসব ঘিরে। পরিবারের সবাই একত্রিত হয়ে আনন্দ উদযাপনের মাধ্যমে এই উৎসবে মেতে উঠবেন চীনারা। প্রিয়জনদের সাথে আনন্দ উদযাপনে আপন ঠিকানায় ছুটবেন কোটি কোটি মানুষ। আর এই সময়কালে যাত্রী পরিবহনে হিমশিম খাচ্ছে দেশটির যোগাযোগ খাত। শুধু রেলওয়ে খাতেই অন্তত 51 কোটি যাত্রী হতে পারে বলে ধারণা দেশটির রেলওয়ে কর্তৃপক্ষের। প্রতিদিন প্রায় 13 কোটি যাত্রী পরিবহন করবে দেশটির রেলওয়ে। গেল বছরের চেয়ে যা 5.5% বেশি। যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে রেল লাইনগুলো এরই মধ্যে পর্যবেক্ষণ করা হচ্ছে। বসন্ত উৎসব ঘিরে যাত্রীদের ব্যাপক চাপ বাড়বে, যা মোকাবেলায় আমরা প্রস্তুতি গ্রহণ করছি। প্রতিদিন 14,000-এর বেশি যাত্রীবাহী ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। 5 লাখ নতুন আসন সংযোজন করা হবে, আগের বছরের চেয়ে যা 4% বেশি। শহর থেকে দূরে মফস্বল অঞ্চলেও কিছু ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কোটি কোটি যাত্রীর টিকিট সেবা নিশ্চিতেও নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রবাসী কর্মীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দ্রুত টিকিট প্রাপ্তি নিশ্চিতে দেশটির রেলওয়ে স্টেশনগুলোতে থাকবে ফাস্ট লেন। মহিলা ও শিশুদের জন্য থাকবে যথাযথ বিশ্রামাগার। আরও থাকবে প্রাথমিক চিকিৎসা সেবা বুথ ও খাবারের স্টল। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।